এরিস মিহুকে আবারও হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। জোর করে বাইকে উঠাতে চাইলে মিহু আবারও নাকচ করে দিল। এরিস বরাবরই নিজের মর্জি মতো কাজ করতে পছন্দ করে, তাই এবার ধমকে সুরে পড়ল, এই মেয়ে উঠে বসো, আমি কোনো পরপুরুষ নই যে এইভাবে অ্যাভয়েড করবে, বুঝেছো? মিহুর মনে আবারও ব্যথাটা জেঁকে উঠল। অনুমতি না নিয়ে পরিস্থিতির সুযোগ নিয়ে ঠকিয়ে বিয়েটা করেছে সে, তবু কাগজ কলমে। এই বিয়ে যে কোনো মেয়ের ধারাই এই বিয়ে যে কোনো মেয়ের দ্বারাই মানা সম্ভব না। মিহু যথেষ্ট দৃঢ় মানবী, সহজে সে করবে না। তার কিঞ্চিত রাগও হলো, কর্কশ কণ্ঠে শুধালো, আপনার বাইকে আমি যাব না বললাম তো। আমার কি আত্মমর্যাদা নেই? হুট করে একটা কাগজ লিখিয়ে আমার উপর অধিকার খাটাতে শুরু করে দেবেন, আর আমি তা মেনে নিব? প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে বিয়ে নিয়ে, জীবন সঙ্গী নিয়ে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, আর সেটা নিতান্তই স্বাভাবিক একটা ব্যাপার। অপ্রত্যাশিত হুট করেই আপনি আমার জীবনে চলে এলেন। ভালো মন্দ, উচিত অনুচিত, অনুভূতি, প্রয়াস, প্রেম প্রীতি, ভালো লাগা, মোহ কোনোটাই বুঝতে পারলাম না, কোনোটাই মনে জন্মালো না। তাহলে আমি কিভাবে মেনে নিব আপনাকে? জবাব দিন, আপনাকে কি আমি ভালোবেসে বিয়ে করেছি? বলেন, আপনি এভাবে অধিকার দেখাচ্ছেন কেন আমার উপর? আমার জীবনের ওপর কি আমার কোনো অধিকার নেই? স্বাধীনতা নেই? দুদিন হয়নি কোথা থেকে উড়ে এসেছেন, এসে আমার জীবনটা ওলট পালট করে দিচ্ছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কিছু বলছি না বলে ভেবেছেন মেয়েরা দুর্বল, যা ইচ্ছে তাই করতে পারবেন? এরিস বাইকটা স্টপ করে চোখ মুখ কাঠিন্য করে দাঁড়িয়ে আছে। সবগুলো কথা তার কর্ণকুহরে পৌঁছিয়ে হৃদয়ে অযাচিত তোলপাড় শুরু করেছে। নিলিপ্ত ভঙ্গিতে এখনো গাড়িতে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করলেই পুরুষালী শক্তি খাটাতে পারত, জোর করে গাড়িতে তুলতে পারত, কিন্তু এরিস আজ হিমশীতল মুখ করে মিহুর কথা সব শুনল। পকেট থেকে একটা সিগারেট বের করলো। নিকোটিনের ধোঁয়ার মাঝে নিজের হতাশাগুলো আকাশে ওড়াচ্ছে সে। এটা দেখে আবারও রাগ হলো। মিহু বিরস মুখে আবারও বলল, প্লিজ আমার প্রতি আবার অনুমতি ছাড়া অধিকার খাটাতে আসবেন না। আবেগের বশে বিবেকের কর্মক্ষমতা ভুলে যাবেন না আশা করি। এতটুকু বলে বড় বড় কদম ফেলে চলে গেল। এরিস ফিচেল হাসলো। সিগারেটটা শেষ করে তুখর গতিতে বাইক নিয়ে ছুটে গেল অজানা গন্তব্যে। সুমিতার নিজ গতিতে অতিবাহিত হয়। কেটে গেল দুদিন। সে দেখা মিলল না আর। নারীদের মন স্বভাবতই কোমল। কারোর প্রতি কঠিন হতেও সময় বেশি নেয় না, আবার নরম হতেও বেশি সময় লাগে না। অনুশোচনা বোধটা তাড়াতাড়ি চলে আসে। এতগুলো কথা শুনলেও হয়তো উচিত হয়নি। খবর পেলে এরিস নাকি কোথাও একটা চলে গেছে। সেই থেকে অষ্টাদশীর মনে কষ্ট উদয় হলো। আস্তে আস্তে অনুধাবন করছে তার মনেও পুরুষটার জন্য যথেষ্ট অনুভূতি রয়েছে। মানুষ দূরে গেলে বোঝা যায়। তবে ভেবে ফেলেছে আবার হয়তো দেশ ছেড়েছে, আর তার কাছে ফিরে আসবে না। অপেক্ষার অবসান যেন হচ্ছে না। পড়াশোনায় মন বসাতে পারছে না। কলেজ থেকে ফেরার পথে প্রতিদিন নিয়ম করে দাড়িটা থেকে আর্ট গ্যালারিতে অনেকবার গিয়েছে, কিন্তু কোথাও মানুষটির হদিস মিলছে না। এভাবে কেটে গেল এক সপ্তাহ। রাতে ঘুমাতে পারে না মিহু। মনের মধ্যে অনুশোচনা কাজ করছে বড্ড করে। কেন জানি তার অচিরেই কান্না করতে ইচ্ছে করে। হুট করে মন খারাপ হয়ে যাচ্ছে। রাতে না চাইতেও চোখে পানি চলে আসে। যেখানেই যাই কল্পনায় মুখটা ভাসে। এই মনে হয় কাছে এসেছি, আবার হাওয়াই মিলিয়ে যায়। কেউ ডাক দিলেও মাঝে মাঝে মনে হয় এটি যেন ডাকছে তাকে। অতিরিক্ত ভাবনার ফলেই এমন হচ্ছে। মিহু আজও কলেজ একাডেমি ঘুরে দেখে এসেছে। ব্যর্থ হয়ে লেকের পাড়ে এসে বসেছে বর্তমান। মিহু, কাউটাকে মিহু মাথা তুলে হাসলো। লেকের পানির দিকে একবার তাকিয়ে দেখে আকাশ। মুখ আবারও মলিন হয়ে যায়। আকাশ ঠোঁট প্রসারিত করে হেসে আবারও জিজ্ঞেস করে, এখানে কি করছো মিহু? এখনো বাড়িতে যাওনি? মিহু একটা দীর্ঘশ্বাস টেনে বলে, না, ভালো লাগছিল না তো, তাই এখানে এসে বসেছি। আকাশ মিহুর থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলো। আচ্ছা ভালো তো। জানো, এই লেকের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। এই লেকের পাড়ে বসলে আমার মন ভালো হয়ে যায়। জানো, মাঝে মাঝে এখানে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই আমি। কষ্টগুলো লেকের পানিতে ঝেড়ে আবারও হোস্টেলে ফিরে যাই। মন খারাপ দূর করার এই জায়গাটা আমার জন্য বেস্ট। হাতে থাকে যদি একটা বই আর চা, তাহলে তো কথাই নেই। চলো দুজনে মিলে চা খাই। আজ থাক, অন্য একদিন খাবো।
তা কি করে হয়? আজও যখন দেখা হয়ে গেছে তাই আজই খাবো আমরা। মিহু আবারও বারণ করলো, কিন্তু আকাশের জেদের কাছে হার মানল সে। চলে গেল চা খেতে। ওখানে একটা টং দোকানে বসে চা খাচ্ছে। হঠাৎই জোরে বাতাস বইতে থাকে। রোদ ভাবটা কিছুক্ষণের মধ্যেও উধাও হয়ে যায়। আকাশ মিহুর মন ভালো করার জন্য এটা ওটা বলছে, কিন্তু মিহুর মুখ নিকশ কালো এখনো। তাই আকাশেরও কষ্ট লাগলো। প্রশ্ন করলো মিহুকে। আচ্ছা, তোমার প্রিয় লেখকের নাম কি? এমন সময় এরকম একটা প্রশ্নে মিহু শরীর দৃষ্টিতে তাকালো আকাশের দিকে। আহা, বলো না। হুমায়ুন আহমেদ আর আরিফ আজাদ। গুড, আমার ওই দুজনের লেখা খুব ভালো লাগে। তো তোমার ফেভারিট ডেস্টিনেশন কোথায়? রাঙ্গামাটি। তবে আমার ইতালির রোম, ফ্লোরেন্স, তুস্কানি, সিয়েনা শহর, পিডমন্ট এবং লম্বার্ডির পবিত্র পর্বতমালা, আরও অনেক জায়গায় যেতে চাই। তবে আমাকে তো ওখানে কেউ নিয়ে যাবে না। যদি কখনো সুযোগ হয় তবে যাব। আকাশ ফিচল হাসলো। মিহুর মনটাও একটু ভালো হয়েছে। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে কাপটা রেখে দেয় মিহু। আকাশ আবারও জিজ্ঞেস করলো, তোমার প্রিয় মানুষ কে? আই মিন ভালোবাসা বা ভালো লাগার মানুষ। আবার মনে হয়ে গেল সেই পুরুষটার কথা। মিহু দীর্ঘশ্বাস টেনে বলল, আমি নিজেও বুঝতে পারিনি। যদি কখনো বুঝতে পারি তখন বলবো। আজ বরং আসি। মিহু আর এক মুহূর্ত দাঁড়ালো না। আপু, এই আপু, দরজা খুলছো না কেন? বাড়িতে আসার পর থেকে শরীরটা খারাপ লাগছিল, তাই শুয়েছিল। কোন সময় ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। নিতুর ডাকে আড়মোড়া ভেঙে দরজা খুলে নিতু খাবারের প্লেটটা নিয়ে ঘরে ঢুকলো। ইদানিং মিহুর মন খারাপ হয়ে থাকে, বিষয়টা নিতু ধরতে পেরেছে। খাওয়া দাওয়া অনিয়ম করেছে সেটাও লক্ষ্য করেছে। তবে নিতু ফোর্স করতে পছন্দ করে না বলে একদিন জিজ্ঞেস করে কোনো জবাব না পেয়ে আর জিজ্ঞেস করেনি। তবে আজ করবে। মিহু আবারও শুয়ে পড়ল। আপু ওঠো, খাবারটা খেয়ে নাও। ভালো লাগছে না রে, খুব ঘুম পাচ্ছে, ঘুমোতে দে। না, আগে খাবে তারপর ঘুমাবে। দুপুরেও খাওনি। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। ইদানিং তুমি বড্ড অনিয়ম করছো, আমি কিন্তু সব লক্ষ্য করছি। মিহু হাসলো বোনের ভালোবাসা দেখে। এক লোকমা ভাত মিহুর দিকে এগিয়ে দিল নিতু। মিহু নির্দ্বিধায় খাচ্ছে। নিতু খাওয়াতে খাতে জিজ্ঞেস করলো, আপু, তোমার কি হয়েছে বলো তো? কি সমস্যা হয়েছে? কি ইদানিং তোমার মন খারাপ থাকে, আমি লক্ষ্য করছি। না রে বোন, আমার কোনো সমস্যা হয়নি। সেরকম কিছু হয়নি, হলে তোকে সব বলবো। এখন এসব জিজ্ঞেস করিস না প্লিজ। নিতু আর কিছু জিজ্ঞেস করলো না। বোন যখন বলেছে পরে বলবে, তাহলে সে পরেই শুনবে। আপা জানো, আমাকে ওই যে স্কুলের একটা গলিটায় দুটো কুকুর ধাওয়া করেছিল। কি ভয়ঙ্করভাবে কুকুরগুলো তেড়ে আসছিল জানো। আমার তো ভয় আত্মা শুকিয়ে গেছিল। বলিস কি রে, তুই তো কুকুর ভয় পাস, তোকে কামড় দেয়নি তো দেখি? না আপু, আমাকে কিছু করতে পারিনি। ওই যে ইরিশ ফাইটার অ্যাসিস্ট্যান্ট আছে না, উনি আমাকে ওইখান থেকে উদ্ধার করেছেন। লোকটা আমাকে এমনি সাহায্য করতে পারে না, কিন্তু আজ বিপদ থেকে এগিয়ে এসেছিল বাঁচাতে। যাই বল, লোকটা কিন্তু খুব একটা খারাপ না। স্কুল তো অনেকটাই দূরে পড়ে, ওনাদের গাড়ি করে এসেছি। ওনাদের কথাটা শুনে মিহুর মনে প্রশ্ন জেগে উঠল। তুই ওনাদের বলতে কাকে বুঝিয়েছিস? কেন? ইরিশ ভাই আর ওনার অ্যাসিস্ট্যান্ট। ইরিশ ভাইয়ের গাড়িতে বসেছিল, মাথায় একটা ব্যান্ডেজও ছিল। সমু ভাইয়া ড্রাইভ করছিল। এরিসের কথা শুনে মিহুর মন যতটা না ভালো হয়েছিল, ব্যান্ডেজের কথা শুনে ততটাই খারাপ হয়ে এলো। কি? ওনার মাথায় ব্যান্ডেজ কি করে আসলো? কথাটা জোরে বলাই নিতু একটু ভরকে গেল। নিতুকে ভরকে যেতে দেখে মিহু আবারও আস্তে করে জিজ্ঞেস করলো, আপু তুমি তো জানোই তো উনি একটু অন্যরকম মানুষ, তাই কথা বলতে সাহস পায়নি। তাছাড়া গাড়িতে বসেই দেখেছি, তখন অ্যাসিস্ট্যান্টকেও জিজ্ঞেস করতে পারিনি। নিতু হাত ধুয়ে পানি খেয়ে চলে গেল নিচের ঘরে। এদিকে মিহু পড়েছে বিশাল ভাবনায়। উনি কখন অ্যাক্সিডেন্ট করেছে? অ্যাক্সিডেন্টটা কি আমার জন্য হয়েছে? ওনার খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই। ওনার কাছে কোন মুখে ক্ষমা চাইবো? এসব বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিহুর মাথায়। পৃথিবী উল্টে গেলেও আস্তে ঘুম হবে না। এক নজর দেখার জন্য তার মনে খুব করে খোরাক জেগেছিল, তবে
অপেক্ষার প্রহর গুনতে গুনতে যখন আশা ত্যাগ করেছিল তখনই এক পলসা বৃষ্টি এসে মনটাকে ভিজিয়ে দেয়। অল্প অল্প আনন্দে মন উৎফুল্ল হয়ে ওঠে। সেই আশার আলো নিয়েই বাড়ি থেকে বের হয়েছে মিহু। পরনে তার পার্পেল কালারের গাউন, কিন্তু মিহু পড়ল মহা বিপদে। কিন্তু কোথায় ওনার দেখা পাবো? যে করেই হোক ওনাকে আমার সরি বলতেই হবে। হয়তো খুব আঘাত পেয়েছেন আমার কথায়, কিন্তু যাবোটা কোথায়? ওনার তো নির্দিষ্ট কোনো জায়গা নেই, যেখানে খুশি যখন ইচ্ছে চলে যান। একবার মৌ আপুকে জিজ্ঞেস করলে কেমন হয়? না আপু আবার কিছু মনে করে। এদিকে রিমি আর অভি একের পর এক কল দিয়ে যাচ্ছে। তাদের বন্ধু মহলের লিডারটাই তো মিহু, তাকে ছাড়া ভালো লাগে নাকি? মিহু বারবার কেটে দিচ্ছে তার মন যে এখানে পড়ে নেই। ওদের কিছু বলতেও পারছে না। বিষয়টাকে কিভাবে নিবে সেটা মিহু ভালোভাবেই অনুমান করতে পারছে। আপাতত বলা যাবে না, পরে গুছিয়ে তাদের বলতে হবে। এখন বলে ভুল বুঝতে পারে। কিছুক্ষণ হাঁটার পরও মন আর সায় দিচ্ছিল না। এভাবে গন্তব্যহীন এলোমেলোভাবে খোঁজা। বুদ্ধি আটলো মৌমিতাকেই ফোন দিবে। এই সময়টা যে বড্ড ছেলে মানুষই, কারোর সাথে কিছু মুহূর্ত কাটালেই মনে তার জন্য মনে জায়গা সৃষ্টি হয়ে যায়, চোখে যেন রঙিন চশমা। তারপর জানতে পেরেছি উনি ব্যথা পেয়েছে। সাথে সাথে মনের ব্যাকুলতা তড়াক করে বেড়ে গেল। খোঁজ নিতে কল দিল মৌমিতাকে। হ্যালো আপু। হ্যাঁ রে মিহু, কেমন আছিস? ভালো আছি আপু, তুমি কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছি। শুধু আমার দেবরটার মাথায় একটু চোট লেগেছে। বাইক চালাতে গিয়ে নাকি এমন চোট হয়েছে। কালই বাড়ি ফিরলো। তা তুই কোথায় এখন? আসবি এখানে? মিহু মনে মনে অলরেডি বুদ্ধি করে ফেলেছে কিভাবে জিজ্ঞেস করবে। না আপু, এখন তো আসতে পারবো না। আমি শিল্পকলা একাডেমিতে আছি। এখানে একটু সমস্যা হয়েছে একাডেমিতে। এরিশ ভাইয়া কোথায় আছে বলো তো? উনি তো একাডেমির ওনার, তাই ওনাকে বললে একটু উপকার হতো। ও তো অফিসে গেছে। তোদের দুলাভাই অসুস্থ আর বাবা শহরের বাইরে গেছে। মিহুর মন খুশিতে নেচে উঠল। বুদ্ধিটা কাজে লেগেছে ভেবে। এখন থেকে অফিসে যেতে হবে, তবে কিছু তো করেনি, তার তো দেখা করতেই হবে। ও আচ্ছা, আজ তাহলে রাখি, অন্য কোনো দিন কথা বলবো। বলে কলটা কেটে দেয়। খোলা রাস্তায় ফিনফিনে বাতাস বইছে চারিদিকে। আনমনে হাঁটছে। অফিসে যাবে নাকি যাবে না দ্বিধায় আছে সে। অবশেষে ভেবে নিল সেখানে যাবে। চেয়ারে বসে আপন মনে নিকোটিনে ধোয়া ওড়াচ্ছে এরিশ। সামনে গম্ভীর মুখ করে ল্যাপটপ টিপছে সৌম্য। কিছু একটা খোঁজার চেষ্টা করছে। স্যার, আপনার উপর এত বড় একটা অ্যাটাক হলো, অথচ সেটা পুলিশের কানে দিলেন না কেন? যদি আপনার কোনো বড় ক্ষতি হয়ে যেত, আমাকেও বললেন না। এরিশ সিগারেটের শুষ্ক ওষ্ঠ জোড়া দিয়ে শেষবার টান দিয়ে উচ্ছিষ্ট অংশ নিচে একটা পিতলের গ্লাসে রাখলো। চুলে হাত বুলিয়ে পড়ল। ইউ মাস্ট হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট মাই ফাইটিং স্কিলস। এরপর এরকম কথা বলছো কি করে? কিন্তু স্যার, একের পর এক কাণ্ড ঘটাচ্ছে। প্রত্যয় স্যারের বিয়ের সময় মিহু ম্যাডাম গ্রামে ঘুরতে যায়। ওই সময় ওনার উপর অ্যাটাক করতে চেয়েছিল, তবে আশেপাশে আমাদের লোক থাকায় মিহু ম্যাডামের কাছে যেতে পারেনি। আপনাকে তো পিক পাঠালাম, আপনি তো রেগে আগের ফোনটা ভেঙে ফেলেছেন। ফোনের মডেলটা কিন্তু সুন্দর ছিল, ইতালি থেকে এনেছিলেন। ফোনটা দুর্দান্ত ছিল আপনার, এভাবে ভাঙা ঠিক হয়নি। সৌম্য ঠোঁট উল্টে শেষের কথাটা বলল। এরিশ রাগী দৃষ্টিতে সৌম্যের দিকে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বুঝতে পেরে একটা ফুকলা হাসি দিল সৌম্য। এরিশের রাগ কমাতে আবারও গম্ভীর মুখে বলে, স্যার, মনে হচ্ছে আপনার ঘরে শত্রুই বিভীষণ। এরিশ চেয়ারটা আবারও ঘুরিয়ে ল্যাপটপটা হাতে নিল। গাছেরা ভাব নিয়ে বলল, শুধু ঘরের শত্রু নয় সৌম্য, আই থিঙ্ক দেয়ার ইজ সামওয়ান আউটসাইড। মিহু অনেক খুঁজতে খুঁজতে এরিশের কেবিনটা খুঁজে পেয়েছে। অবশ্য অফিসের কিছু এমপ্লয়িকে জিজ্ঞেস করে পথের নির্দেশনা পেয়েছে। ভিতর ঢুকবে নাকি ঢুকবে না বুঝতে পারছে না। এরিশ হয়তো ওই দিন কথাগুলো পর নিশ্চয়ই খেপে গেছে। যে বেপরোয়া ভাব, তাকে মানানো খুব দায় হয়ে যাবে। মিহু হতাশার দৃষ্টিতে বাহিরের দিকে তাকালো। তখনই ভিতরে কি ডাক পোষালি কণ্ঠের ডাক পেল।
ডাক পেতেই ভয়ে ভয়ে কেবিনের দরজায় দাঁড়ালো। ডাকটা মূলত সৌম্য দিয়েছে। মিহুকে দেখো এমন একটা ভাব করলো যেন সে কিছুই দেখেনি। ফোনটা পকেটে নিয়ে গাছাড়া ভাব নিয়ে মিহুর সামনে দিয়ে বেরিয়ে গেল। ব্লু কালারের স্যুট পরেছে আজ। মিহু কিছুটা অপমানিত বোধ করলো। সৌম্য মিহুর কাছে এসে সৌজন্যতার হাসি দিয়ে জিজ্ঞেস করলো কেন এসেছে। মিহু অসহায় মুখ করে তাকাই। সৌম্য আবার সৌজন্যতার হাসি দিয়ে চলে যায়। এই কেস তার দ্বারা সলভ করা সম্ভব নয়। গাড়ি স্টার্ট দিয়ে সৌম্যকে না নিয়ে চলে গেল। মিহুর খুব খারাপ লাগলো। এত কষ্ট করে আসলো, তবু এরকম অপমান করলো। সে মনে মনে পণ করে একবার শুধু অভিমান কমে যাক, তারপর এর মজা বোঝাবে। সেই দিনটা মনে কষ্ট নিয়ে কেটে গেল মিহুর। মিহু আজ একটা স্কার্ট আর টপস পরে, চোখে কড়া করে কাজল, ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে সুন্দর করে সাজলো। খোলা রাস্তায় চার বন্ধু টুকিটাকি গল্প করছে সামনে পরীক্ষার বিষয়। রিমিও আজ একটা চুড়িদার পরে সেজেগুজে এসেছে। আজ তারা একটা পার্কে ঘুরতে যাবে। পার্কটা আর কোথাও নয়, এরিসদের অফিসের কাছে। প্ল্যানটা আসলে রিমির। মিহুর এই প্ল্যানে ইনভলভ হওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু রিমির জোড়াজড়িতে আসতে বাধ্য হলো। পার্কে বেশিরভাগ কাপল, এদের দেখে মিহুরও মনটা খারাপ হয়ে যায়। পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বেঞ্চে বসলো। তখন রিমির ফোনে একটা কল আসে। সে তাদের থেকে একটু দূরে চলে গেল। বেঞ্চে বসে আছে অভি আর মিহু। অভি বরাবরের মতো উদ্ভট ভাষা ব্যবহার করে জিজ্ঞেস করলো, কিরে ব্রয়লার মুরগি, কিছু খাবো আনবো? মিহু রাগি রাগি দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই কি বললি আমায়? তোর তো কানে কি সমস্যা, শুনতে পাস না? তোর মতো ঠেলা গাড়ির পাইলটের মুখে এসব উদ্ভট টাইপের কথা ছাড়া ভালো কিছু আশা করাই বেকার। অভি মিহুর মাথায় একটা চাপড় দিয়ে বলে, তোরা আমার থেকে আশা করিস কেন? আমি কি বলেছি আশা কর? এই আশা কথাটা বলতেই তোদের একটা গান মনে পড়লো, শুনবি? তারা শোনাচ্ছি। আমার আশার বাসা, আমার আশার বাসা, বাঁধা দিও চাঁদের জোৎস্না দিয়া, আমার ভালোবাসার বাসর বান্ধ বকুল বাসনা দিয়া। তোর কবুল বাসনা না, তোর বাসর ঘর বিচুটি পাতা দিয়ে সাজাবো, আর সাথে দুটো কাক তোর ঘরের সিলিংয়ে রেখে দিব, বুঝেছিস? এসব গান বলা বন্ধ কর। কি বললি তুই? তোকে তো আমার বিয়েতে দাওয়াতই দিব না, যা। কেমন করে? হ্যাঁ, সেই তুই যা কিপটে, তোর কাছ থেকে দাওয়াত আশা করাও বেকার। তার দুজন টুকটাক কথা কাটাকাটি করছে। ইতিমধ্যেই রিমি সেখানে চলে এলো। এদিকে দূর থেকে মিহুকে অভির এত কাছাকাছি দেখে একজন রাগে অগ্নিরূপ ধারণ করেছে। হাতের চোয়াল শক্ত করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে। এই অগ্নিরূপ সামনে কি আকার ধারণ করে তা হয়তো কেউ অনুধাবন করতে পারছে না। মৃদু বাতাসে রাস্তার পাশে কৃষ্ণচূড়ার ডালপালাগুলো নড়ছে। আজ তাপমাত্রা খুব বেশি শীতল বা খুব উত্তপ্ত কোনোটাই নয়, দুটোর মাঝামাঝি বলতে গেলে। উৎফুল্ল মনে শেষ পরীক্ষা দিয়ে নিতু পরীক্ষার হল থেকে বের হয়ে হাঁটছে, ঠোঁটে মিটিমিটি হাসি। চঞ্চল পায়ে উচ্ছ্বাসিত মুখ করে হেঁটে মোড়ের দিকে যাচ্ছে রিক্সা নিতে। তৎক্ষণাৎ একটা বাইক এসে থামলো নিতুর কাছে। তদন্তের তাগিদে কোথাও একটা গিয়েছিল নীরব, ক্লান্ত হয়ে ফিরছিল। তখনই দেখা হয়ে গেল নিতুর সাথে, তাই সৌজন্যতার খাতিরে বাইকটা থামিয়েছে। বড় বড় গাছপালার কারণে জায়গাটা বেশ ঠান্ডা। নিতু নীরবকে দেখেই ওষ্ঠ প্রসারিত করে হাসলো। না চাইতেও হুটহাট কিছু জিনিসের উপস্থিতি বড্ড আনন্দে দেয়। নিতুর বেলায়ও তাই হয়েছে। নীরব নিতু হেসে জিজ্ঞেস করলো, কেমন আছেন বিয়ান? বিয়ান ডাকটা শুনতে নিতুর মনে ধুকপোকানি শুরু হলো। একটা শুকনো ঢোক গিলে নিজের সুপ্ত অনুভূতি সুপ্ত রেখে নাজুক হেসে জবাব দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? পুলিশের জীবন আর কিরকম থাকবো বলেন? নিতুর একটু খারাপ লাগলো, মুখটা একটু ভার করেই বলল, আপনার তো অনেক কাজ করতে হয়, অনেক জায়গায় ছোটাছুটি করতে হয়, তাই না? হ্যাঁ, তা পরীক্ষা দিয়ে আসলেন নাকি? নিতুর হাতের ফাইলটা দেখতে দেখতে বলে, আজ লাস্ট পরীক্ষা ছিল। টেস্ট পরীক্ষা আপাতত শেষ, এই পরীক্ষার রেজাল্টের পর ফাইনাল পরীক্ষা। কেমন দিলেন পরীক্ষা? জি আলহামদুলিল্লাহ, ভালোই দিয়েছি। আপনি হঠাৎ আজ এই রাস্তায়? না মানে কোথা থেকে আসলেন? তদন্তের জন্য একটা জায়গায় গিয়েছিলাম, তাই এইখানে দিয়ে আসা। আপনি তো
এখন বাড়িতে যাবে নিশ্চয়। চলেন আপনাকে ড্রপ করে দিই। নিতু তার মুখের উপর কিছু আশ্রে পড়া চুল সরিয়ে উদ্গ্রীব হয়ে বলল, না না, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি এমনিই যেতে পারবো। আপনার শুধু শুধু সময় নষ্ট হবে। আপনার তো আরও জায়গায় তদন্ত করতে যেতে হবে, কত কাজ আপনার। আপনি বরং আজ চলে যান, অন্য কোনো দিন না হয় যাব। শুধু শুধু আমার জন্য সময় নষ্ট করবেন কেন? নীরব আবারও হেসে হেসে পড়ল, আরে বিয়ান, এত উত্তেজিত হবেন না। আমার আজকে তেমন ইম্পর্টেন্ট কাজ নেই, তাই অসুবিধা হবে না। আমি এখন ওই রাস্তা দিয়ে যাব। আপনারা যদি অসুবিধা না থাকে তাহলে আমাকে সঙ্গে যেতে পারেন, অন্যথায় অসুবিধা হলে যেতে হবে না। নিতু তো কোনো অসুবিধে নেই, যদি ওনার সময় নষ্ট না হয়, তাই ওসব বলেছিল। এখন যখন কারোরই কোনো অসুবিধে নেই তাহলে তো যাওয়াই যায়। নিতু আর কিছু না বলে বাইকের পিছনে উঠে বসলো, তবে দূরত্ব বজায় রেখে। চলেন, এবার আমার কোনো অসুবিধা নেই। নীরব বাইক স্টার্ট দিতে দিতে বলে, ঠিক আছে বিয়ান সাহেব, একটু ধরে বসবেন, পরে গেলে আবার আপনার দুলাভাইরা আবার আমাকে কেলাবে। নিতু মৃদু হেসে ধরে বসলো, তবে শেষ বাক্যটা কানে প্রতিধ্বনি হতেই মনে একটা খটকা লাগলো। মনে মনে বলল, দুলাভাই তো মমিতাপুর জামাই, উনি তো প্রত্যয় দুলাভাইয়ের খালাতো ভাই। আর তো কোনো দুলাভাই নেই, তাহলে দুলাভাই কোত্থেকে আসলো? হয়তো উনি মনের ভুলে বলে ফেলেছেন। ওইসব নিয়ে এখন মাথা ঘামানোর সময় নেই। ওনাকে সব জিজ্ঞেস করলে কি না কি ভাববেন? নিতু মনের সংশয় কাটিয়ে বসে রইল। ঘন বসতিপূর্ণ শহর থেকে একটু দূরে কোলাহলমুক্ত একটা বাংলো। মানুষের তেমন আনাগোনা নেই এই এরিয়ায়। শহরের মতো গিজগিজে ঘর বাড়ি নেই এখানে। শান্তিপূর্ণ সেই এলাকায় এই তার মন মতো একটা বাংলো তৈরি করেছে বহুদিন আগে। এই বাংলোর খোঁজ তার কিছু লোকজন ছাড়া কেউ জানে না। নিজের বাড়ির কাউকে বলেওনি, তবে এর আড়ালে একটু রহস্য আছে। যেহেতু কেউ এই বাংলো সম্পর্কে কিচ্ছু জানে না, তাই এরিসের খুব একটা আশা সম্ভবও হয় না। যখন দরকার পড়ে কাজের জন্য আসে, আজও ঠিক তেমনি একটা কাজে এখানে এসেছে। বিশাল একটা ড্রয়িং রুমের সোফায় বসে আছে এরিস, পরনে তার ব্ল্যাক হুডি। তার সামনে একটা ছেলেকে কোমরের বেল্ট হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো পেটাচ্ছে কালো দুজন মাস্ক পরা লোক। চারিদিকে আরও লোক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। কারোর কোমরে রিভলভার গুজে রাখা, তো কারোর হাতে হকি স্টিক, লাঠি ইত্যাদি। হুডি পরা তরুণ মুখ কিছুটা ঢেকে গেছে। এরিস সবাইকে থামিয়ে দিয়ে হিমেল নামের একটা ছেলেকে ইশারা করলো। এরিসের হাতে ব্ল্যাক কপি। সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন নিতান্ত স্বাভাবিক তার কাছে। হিমেল দানবের মতো চিৎকার করে লোকটার উপর আবারও জিজ্ঞাসাবাদ চালালো। তোকে আবার সুযোগ দিচ্ছি, তোদের দলের মেইন মাস্টারমাইন্ডের নামটা বল। কার কথাই তোরা কাজ করিস? আসাদের মেয়ে মনিকে কেন মেরেছিস? নিজের জীবনের প্রতি তো একটা কুকুরেরও মায়া আছে, তোর মায়া নেই? লোকটা অসহ্য ব্যথায় কাতরাতে বলল। কথাটা বলা মাত্রই লোকটার কপাল বেয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করলো। হ্যাঁ, লোকটার কপালে শুট করা হয়েছে। এর রিভলভারটা সোফায় রেখে গাছেরা ভাব করে বসে আছে। হিমেল উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, স্যার, এই শুয়ারের বাচ্চাটাকে এখনই মেরে ফেললেন কেন? আরও তথ্য বের করতে পারতাম। কারণ ও আর বেশি ইনফরমেশন আমাদের দিত না। ওর কথা শুনে ওকে নিষ্পাপ ভেব না। ও দুটো মেয়ের জীবন নষ্ট করেছে। রাস্তার কীট পতঙ্গ ও। একে বাঁচিয়ে রেখে রাতের আধারে আরও মেয়ের জীবন নষ্ট হোক, এটা চাই না। ওর বখাটে ছেলেদের নিয়ে একটা দলও আছে, মূলত ওর কাজই এসব করা। আর এরিস একটু বাঁকা হেসে বলে, ইফ সামওয়ান ওয়ান্টস টু কিল মি, আই উইল সেভ হিম, নেভার। চোখের পলকেই পুরো বাংলো পরিষ্কার করে ফেলো। এর শাওনি আবারও ফর্মাল ড্রেস আপ পরে রেডি হচ্ছে। একজন লোক হাতে এক প্লেট অমলেট বানিয়ে নিয়ে আসলো। এস না দেখি বলল, আপনার কিছু লাগলে টাকা ড্রয়ারে রাখা আছে, সেখান থেকে নিয়ে নেবেন। ঔষধ শেষ হয়ে গেলে কল করে বলে দিবেন, আমি দিয়ে দিব। লোকটার চোখের কোণে অশ্রুকণা চিকচিক করছে, হয়তো অতিরিক্ত খুশিতে। বলে অমলেটটা রেখে আর কিছু না বলে চলে গেল। লোকটার নাম রহিম, বয়স 50-এর ঊর্ধ্বে। লোকটার মূল কাজ বাংলোটা দেখাশোনা করা। রহিম চাচার আপন বলতে এখন কেউ নেই। 15 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ছেলেকে হারান। অনেক দিনের কামনা বাসনার পর একটা সন্তান পেয়েছিলেন, তবে ভাগ্যের নির্মম পরিহাসের কারণে আবারও নিঃসন্তান হলেন। এসব কাটিয়ে উঠে দাঁড়াতেই 2 বছর পর একদিন ওনার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ল।
দারিদ্র লোকটার শেষ আপনজন বলতে ওনার স্ত্রীই ছিলেন। স্ত্রীর অপারেশনের টাকা রেডি করার জন্য উঠে পড়ে লাগলেন। সৎ অসৎ তখন ওনার কাছে ম্যাটার করে না, টাকা হলেই হবে, যে করেই হোক। কিছু খারাপ লোকের পাল্লায় পড়ে একটা নিষ্পাপ শিশুকে পাচার করার দায়িত্ব নিয়েছিলেন এবং সেটা করেও ছিলেন। তবে এই ব্যাপারে শাস্তি স্বরূপ ওনার স্ত্রীকে আর বাঁচাতে পারেনি। পুলিশও ধরে ফেলল পাচার চক্রে জড়িত অনেক লোককে। একটানা 10 বছর জেল খাটলেন। জেল থেকে বেরিয়ে মানুষের ঘৃণা ভরা দৃষ্টি, অপমান অবজ্ঞা সহ্য করতে করতে একটা সময় বেঁচে থাকার ইচ্ছেটাই একেবারে হারিয়ে ফেলেছিলেন। অনুশোচনা বোধটা ওনার দিনকে দিন বেড়ে চলতে লাগলো ওনার মনে। একদিন রাতের আধারে ব্রিজ থেকে লাফতে আত্মহত্যা করতে চেয়েছিলেন, তবে এরিস এসে বাঁচিয়ে নেয়। তখন থেকেই পরিচয় ওনার এরিসের সাথে। আদ্রিস দেওয়ান আজকেই বাড়ি ফিরেছে। সোফায় বসে চোখে চশমা পরে খবরের কাগজটা হাতে নিল। শহরের বাইরে থাকায় ব্যস্ততার কারণে তেমন একটা পেপার পড়তে পারে না, তাই সন্ধ্যায় বসে পড়লেন খবর পড়তে। পেপারে দৃষ্টি রেখে নিজের স্ত্রীকে শুধালেন, কই গো গিন্নি, এক কাপ চা কি পাবো না? কথাটুকু শেষ করতেই ঘোমটা মাথায় হাসি মুখ করে ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে হাজির হলো মৌমিতা। মৌমিতাকে দেখে মুচকি হাসলেন তিনি। বাড়িতে গিন্নি ছাড়াও যে ওনার সেবা যত্ন করার জন্য আরেকটা মেয়ে পেয়েছেন, প্রায়ই ওনার মনে থাকে না, বা মনে থাকলেও নিজে বলে কাজ করাতে চান না, যদি কখনো শ্বশুর শাশুড়ির প্রতি বিরক্ত বোধ করে। বর্তমান যুগ বলা তো যায় না। মৌমিতা ঘোমটাটা ঠিক করতে করতে বলে, বাবা মা মাছ কাটছেন, তাই আমি নিয়ে আসলাম। আমি তো আপনার মেয়ের মতোই, এখন থেকে আপনার কিছু লাগলে আমাকে নির্দ্বিধায় বলবেন। আদ্রিস দেওয়ান হাসলেন। মৌমিতা আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে রান্নাঘরে চলে যায়। এসে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করতে আদ্রিস দেওয়ানকে দেখতে পেল। এসে বাবার সাথে খুব একটা বনাবনি নেই। আদ্রিস দেওয়ান যেমন কোমল তেমন কঠিন ধাঁচের মানুষও বটে, তবে কাঠিন্য ভাবটা এরিসের জন্য বেশি প্রযোজ্য। হাসি মুখখানা মুহূর্তেই গম্ভীর করে প্রশ্ন ছুলেন, সারাদিন কোথায় ছিলি? তোমার উপর দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, সে দায়িত্ব কতটুকু পালন করছো? প্রত্যয় নেহাত অসুস্থ ছিল, তাই তোমার দায়িত্ব দিয়েছিলাম। অফিসে নাকি ঠিকঠাক সময় দাও নাই। এরকম করলে কোম্পানি চলবে? কিছু তো শিখাতে পারলাম না জীবনে। আজ না আসলে কাল হয়তো খবর পেতাম কোম্পানি বন্ধ হয়ে গেছে। তুমি কি এখনো ছোট রয়েছো যে তোমার সব ভুল ক্ষমা করা হবে? এস মাথাটা একটু নিচু করে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে, যেন সে দোষী। কিয়ৎক্ষণ পর এস মুখ তুলে এদিক সেদিক চোখ ঘুরিয়ে নিলিপ্ত গলায় খুবই স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, সারাদিন অফিসে ছিলাম না, কারণ আমার বাহিরে কিছু কাজ ছিল, সেগুলো করতে হয়েছে। আমার দায়িত্ব আমি পালন করিনি, এটা কে বলেছে? আমি আমার কাজগুলো শেষ করেই গিয়েছি। চাইলে তুমি চেক করে দেখতে পারো। অফিসে ফোন করে খোঁজ নিয়ে নাও। কাজ শেষ করে বসে থাকাটা আমার কাছে অহেতুক মনে হয়েছে। তাছাড়া ম্যানেজাররা সম্মত ছিল। কোম্পানি বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না। আর রইল লাস্ট প্রশ্ন, আমি যে কখনো ছোট ছিলাম না সেটা তুমি আমার জন্মের পরই উপলব্ধি করতে পেরেছিলে। রাগটাকে সংবরণ করে আবারও বলল, আমি এমন কোনো ভুল করিনি যার জন্য কারো কাছে ক্ষমা চাইতে হবে। আর কিছু বলতে চেয়েও কথাগুলো গিলে ফেল। কথায় কথা বাড়বে। তাছাড়া এখন নিজের বাবার সাথে তর্ক করতে চায় না সে নিজের ঘরে চলে গেল। ছোটবেলায় অতিরিক্ত শাসন আর ছেলেকে কোন পর্যায়ে নিয়ে গেছে সেটাই তাকিয়ে দেখছেন আদ্রিস দেওয়ান। হতাশার নিঃশ্বাস ফেললেন তিনি। হ্যাঁ, এরিস কাজে ফাঁকি দেয়নি, তবে অফিসে ছিল না শোনার পর ওনার বেশ রাগ হয়েছিল। রোশনারা বেগম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলেন। আদ্রিস দেওয়ান স্ত্রীর পানে তাকাতেই রোশনারা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে এক নজর তাকিয়ে ওনাকে পাত্তা না দিয়ে চলে গেলেন। কেটে গেছে 2 দিন। সকাল সকাল ছাদে এসে প্রচণ্ড বেগে মেজাজ খারাপ হলো মিহুর। ইদানিং তার সকাল সকাল ছাদে এসে গাছপালাগুলোর উপর হাত বুলানো হয়নি, ঠিকঠাক মতো পরিচর্যাও করা হয়নি এই কয়দিন। তাই বলে বাড়ির কারোর এদের উপর কোনো দায়িত্ব নেই। কিছু গাছ নিচের দিকে কিভাবে মিয়ে গেছে। মিহু সেগুলো দেখে ভীষণ রাগ হলো।
ক্ষিপ্ত মেজাজে আনমনি সবাইকে কথা শোনাতে শোনাতে গাছপালাগুলোতে পানি দিচ্ছে। এখন তার ভারসাম্যতে পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্বটুকু কারণেই এই বাড়িতে। সব দায়িত্ব শুধু আমার একার। দুদিন ধরে এর সে কোনো পাত্তা পায়নি, যেন ইনডিরেক্ট তাকে অপমান করছে। সেটাই রাগ এখন বাড়ির মানুষের উপর ঝাড়ছে। বিকের যত্ন আত্মি এখন যেন মেজাজে একটু নিচে নেমেছে। ভালো করে আরেকবার সব কিছু পরখ করে মিহু ঘেমে চিপচিপে দেহখানা নিজের রুমে গেল। নিজের রুম থেকে আবার একটু ফ্রেশ হয়ে চপল পায়ে হিমশীতল মুখখানা নিয়ে সিঁড়িতে নামছে। ড্রয়িং রুমে সৌরভকে একা বসে ফোন স্ক্রল করতে দেখে একগাল দুষ্টু হাসি দিল। মনে মনে একটু দুষ্টমি জাগলো তার। আশেপাশে কেউ নেই, হয়তো সবাই নিজের কাজে ব্যস্ত। সে সৌরভের কাছে গিয়ে পিঠে ঝুলন্ত বিনুনিটা সামনে এনে এক হাতে নাড়তে নাড়তে অন্য হাত সৌরভের সামনে পেতে বলল, ভাইয়া 3000 টাকা দাও। নিলিপ্ত গলায় মিহুর এভাবে টাকা চাওতে সৌরভ ভুর কুচকাল। মিহু তো কখনো সৌরভের কাছে টাকা চায় না, চাইলো এত কখনো চায়নি তার কাছে। সৌরভ মিহুকে জিজ্ঞেস করলো, তুই 3000 টাকা দিয়ে কি করবি? কম চেয়ে ফেলেছি মনে হয়, তাহলে 6000 দাও। মিহু এখন নিজের বিনুনিটা ঘোরাতে ঘোরাতে এদিক সেদিক এলোমেলো দৃষ্টি ফেলছে। সৌরভ আহম্মক বনে গেল, আরে কি বলিস? 6000 টাকা দিয়ে তুই কি করবি? তোর যা দরকার সব তো আব্বু চাচু এনেই দিচ্ছে, সাথে এক্সট্রা টাকাও দিচ্ছে। আমার মাথা খাস না তো। আমি এখন তোকে কোনো টাকা দিতে পারবো না। উপযুক্ত কারণ বল যার জন্য তোর টাকা প্রয়োজন। মিহু এবার মেকি হাসলো। সে যেন এটারই অপেক্ষা করছে। দুষ্টু হাসিটা এবার চওড়া হলো। রিনরিনে আওয়াজে প্রশ্ন তুলল, ভাইয়া গোলাপি লাল হলুদ রঙের গোলাপ ফুল রজনীগন্ধা কত টাকা করে? সব এমন সময় অদ্ভুত টাইপের প্রশ্ন শুনে ঈশ্বর ভরকালো। তবুও গলায় জোর খাটিয়ে পড়ল, হবে হয়তো কয়েক টাকা। আমি কি কিনি নাকি, কিভাবে বলবো? আচ্ছা তাহলে তাজা ফুলের বুকে কত করে সেটা তো নিশ্চয়ই জানো। কি আবল তাবল বকছিস বলতো? তুই তো গুগল সার্চ করেও জানতে পারিস। এই সাত সকালে আমাকে জ্বালাচ্ছিস কেন? তুই কি বড় হবি না কখনো? মিহু একটা ভেংচি কেটে গাছাড়া ভাব নিয়ে শোভের পাশের ছোপাইটাই বসল। শোভ একটা শুকনো ঢোক কিল। মিহু মুখে বাঁকা হাসি ছুলিয়ে পড়ল, দিনকাল কেমন যাচ্ছে তোমার? আচ্ছা জানো, ওই দিন নতুন পার্কটায় দেখলাম অনেক কাপল ঘুরতে এসেছে। তার মধ্যে অফ হোয়াইট শাড়ি পরা আর অফ হোয়াইট কালারের শার্ট পরা একটা কাপল আমার ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এখন আবার ভেবো না আমিও কাপল হয়ে গিয়েছিলাম। আমি রিমি আর অভি ঘুরতে গিয়েছিলাম নতুন পার্কটায়। জানো, মেয়েটার হাতে না একগুচ্ছ ভালোবাসার প্রতীক মানে ফুল ছিল। আহা, কি প্রেমময় দৃশ্য! দেখে আমার কেন্দ্রে দিতে ইচ্ছে করছিল, কিন্তু হঠাৎ মনে হলো ওদের আমি হালকা পাতলা চিনি। দৃষ্টি ঘুরিয়ে সৌরভের দিকে তাকিয়ে হা হা করে হাসলো। সোফা থেকে মিহু উঠে দাঁড়ালো। সৌরভ আবার একটা শুকনো ঢোক গিলে মলিন মুখে মিহুর দিকে বিস্ময়ে তাকিয়ে রইল। তুই দেখে ফেলেছিস? ইয়েস মাই ব্রাদার। বাহ, আড়ালে ভালোই টেম্পু চালাচ্ছ সবাই। ঈশার সাথে কবে থেকে তোমার এত সুমধুর সম্পর্ক? সেটা এখন তোর জানতে হবে না, আরেকদিন ঈশার থেকে জেনে নিস। আপাতত মুখটা বন্ধ রাখ। তুমি যদি চাও মুখ বন্ধ রাখবো, তবে আমাকেও তো কিছু কমিশন দিতে হবে, কি বলো? না হলে খবরটা চাচ্চুর কানে। এই না, দাঁড়া দিচ্ছি। পকেট থেকে 3000 টাকা বের করে মিহুর হাতে দিয়ে মিলান হাসলো। মিহু সকাল সকাল একটা দুষ্টামি করে আন করতে পেরে টাকাটা নিয়ে আবার নেচে নেচে উপরে চলে গেল। মুখে তার বিজয়ের হাসি। বিচ্ছুগুলোর জন্য কোথাও গিয়ে শান্তি নেই। সৌরভ বিড়বিড় করে বলে। এরিসের ক্লাবে এসে নীরব নিশ্চিন্ত মুখ করে বসে রয়েছে। এরিসের ব্যাপারে নীরবের সব জানা। দুজন খুব কাছের বন্ধু বিধায় কেউ কারোর কাছে কিছু লুকানোর প্রয়োজন বোধ করে না। এস কোনো কিছু না ভেবে আপন মনে ফোনে গেমস খেলছে। যে যা বলেছে সব শুনেছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। নীরব কেসটা নিয়ে বেশ হিমশিম খাচ্ছে। তার উপর একজনকে পেয়েও স্বীকারোক্তি নিতে পারল না। এর আগে এরিস হাওয়া করে দিয়েছে। এরিস ভাই, আমার এবার একটু সিরিয়াস হও, আমাকে সাহায্য কর। দেখ, উপর থেকে চাপ আসছে, কেসটা সলভ করতে পারছি না। মেয়েটাকে একাধিকবার রেপ করা হয়েছে, অথচ খুনি কোনো ক্লুই রাখেনি। কীরকম বল? এর আগেও কয়েকবার এরকম কেস এসেছে, কিন্তু উপযুক্ত প্রমাণের কারণে এভাবে আমরা আসামিদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছি।
কিভাবে সিরিয়াস হব বলো? আমি তো তোকে আগেই বলেছি আমার দলের লোককে যখন মেরেছে, শত্রুতা তো আমার সাথেই আছে। কৈলাসের কথা বলেছে, ওই যে রাস্কেলটাকে বিদায় করলাম। এখন কৈলাসের বিরুদ্ধে তুই কিছু প্রমাণ করতে পারবি? পারবি না তো, কারণ ওর বিরুদ্ধে শক্তপোক্ত প্রমাণ এখনও পাসনি। ওই বাস্টারটা তো আমার বাবার সব কোম্পানি নিতে উঠে পড়ে লেগেছে, সেখানে মূল বাধা হচ্ছি আমি। তবে এর মতো ঠুনকো মাথার বুদ্ধি সব ভেস্তে দিতে আমি আছি। তুই আপাতত আমার উপর অ্যাটাক করা কয়েকটা জানোয়ারকে এই মামলায় ঢুকিয়ে দে। এত ভাবিস না ওরা কেউ ভালো লোক নয়। এরিস ফোনটা পকেটে গুজে আবারও বলে, বাকিটা আমার উপর ছেড়ে দে। আমি কি কি করতে পারি সেটার ধারণা নিশ্চয়ই তোকে নতুন করে দিতে হবে না। নীরব মাথা নাড়িয়ে হাসলো। তুই বুদ্ধিটা কিন্তু খারাপ দিসনি। আপাতত কেসটা এভাবেই সলভ করা যাক, না হয় আমার চাকরিটা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তোর সাথে আমি আছি। এদিকে এত ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে। সৌম্য একদিনে নিতুর ছবির দিকে তাকিয়ে আছে। ঝগড়া করতে করতে কখন যে মনে ধরে গেছে নিজেও টের পায়নি। গতকাল রাত তার ঘুম হয়নি এই রমণীর জন্য। নিতুর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় প্রায় সে আড়াল থেকে দেখতো মেয়েটাকে। ওই সময় বিনা অনুমতিতে লুকিয়ে তোলা কিছু ছবি এখন দেখছে সে। আনমনে গুনগুন করে গান গাইছে সে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। চাকত প্রায় অহর্নিশি চেয়ে চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী। হব বলে চরণী দাস, হব বলে চরণী দাস। আর গাইতে পারল না সে। তার ধাঁচের ঘাটে ভাটা পড়লো এরিসে ডাকে। সাথে সাথে ফোনটা পকেটে ঢুকিয়ে চলে গেল ওখানে। এরিস ভুরু কুচকে তাকিয়ে আছে। তোমার কি কোনো কাজ নেই? ভুলে গেছো নিজের কাজ? সৌম্যের হাসি হাসি মুখে কিয়ৎক্ষণের আধার নেমে এলো। আমি কিছু ভুল বলিনি স্যার, তবে মাঝে মাঝে ভুলে যাই, আর মনে করিয়ে দেওয়ার জন্য তো আপনি আছেন। হ্যাঁ, আমার তো আর কাজবাজ নেই, তোমাকে সারাদিন মনে করাবো। সৌম্য আবারও শুকনো মুখ করে দাঁড়িয়ে আছে। নীরব বিদায় নিয়ে তার ডিউটিতে চলে গেল। এরিস ও সৌম্যকে গাড়ি বের করতে বলল, কি যেন ইম্পর্টেন্ট কাজ বলে। ভর দুপুরে শেহের বাড়িতে স্তব্ধ শান্ত পরিবেশ বিরাজ করছে। এই শান্ত পরিবেশটা কেন যেন মিহুর অশান্ত লাগছে। একলা একলা বাড়িতে সময় যেন দীর্ঘ হচ্ছে তার কাছে। নিতু পড়ে পড়ে ঘুমোচ্ছে। তাহিয়া বেগম প্রতিদিনে এই সময় ঘুমান, আজও তাই। শ্যামলী বেগম তার বাবার বাড়িতে গেছেন। বাড়ির পুরুষেরা সব কাজে ব্যস্ত। সায়রও স্কুলে। কলেজ আজ বন্ধ আছে বিদায় মিহুর এভাবে বোরিং হচ্ছে। এক একা টিভি দেখতে আর কতক্ষণ ভালো লাগে। বিরক্তিতে যে আওয়াজ করলো মিহু। আপাতমস্তক পুরোটাই বিরক্তিরেশ ছড়িয়ে যাচ্ছে। সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম আর কেনই বা ছাদে গিয়েছিলাম, তখন থেকেই দিনটা আমার খারাপ যাচ্ছে। ধুর, সারাদিন পরে পরে ঘুমাতাম, ঘুমালেও তো শান্তি পায় না। ওই লোকটার জন্য মাথায় চরমভাবে আটকে গেছে ওনার মুখখানা। আজ আর ভালো দিন আশা করা সম্ভব না। আমার জীবনটা পুরাই এখন লসের কাতারে চলে যাচ্ছে। ধুর। একরাশ বিরক্ত নিয়ে টিভিটা বন্ধ করে দিল মিহু। কিচেনে গেল কিছু খাওয়া যায় কিনা দেখার জন্য। ওখানে একটা ব্যাগে কিছু আমড়া পেল। অমনি মিহুর ঠোঁটে কোণে হাসি ফুটে উঠল। কয়েকটা আমড়া কেটে একটা বাটিতে লবণ মরিচ নিয়ে হাঁটা দিল ছাদের উদ্দেশ্যে। ওখানে বসে বসে খাবে আর আজকে দিনটা একটু হলেও শুভ করবে। ছাদের এক কর্নারে ছায়াযুক্ত স্থানে আয়েশ করে বসে আমরা খাচ্ছি আর ক্ষণে ক্ষণে বিরক্তি টক খেলে যেমন মুখে আওয়াজ ওঠে তেমনটাই আওয়াজ তুলছে মিহু। ছাদে একদল পাখি এসে বসে। মিহু উঠে তাদের কাছে চলে গেল। পাখিগুলো চরণ দুটি ভূমিতে ফেলে টুকটুক করে খাবারের সন্ধান করছে। তা অতি কাছ থেকে দেখছে মিহু। আস্তে আস্তে এগিয়ে আসছে। বুঝতে পেরে পাখিগুলো চতুরতার সহিত উড়াল দিল, যেন মিহু তাদের ধরতে যাচ্ছিল। কিন্তু তারা ধরা না দিয়ে খুব বুদ্ধিমানে কাজ করেছে। মাথায় আস্তে করে চাপড় দিল মিহু। কেন যে ওদের কাছে যাচ্ছিলাম? ওরা তো মানুষ নয় যে দাঁড়িয়ে থাকবে, ওরা তো পাখি, মানুষের আভাস পেলেই পালিয়ে যাবে। মিহু যখন ছাদ থেকে নামতে যাবে তখনই চোখে পড়ল গেটের বারে একটা লোক হাতে রঙিন পেপারে মোড়ানো বড় দুটো বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে।
অদূরে একটা ব্ল্যাক মার্সিডিস দেখতে পেল, তবে খুব একটা পাত্তা দিল না সে। ওই বক্সগুলো হয়তো কোনো পার্সেল। মিহু তাড়াতাড়ি করে নিচে নামলো। গেটে দারোয়ান চেয়ারে বসে ঘুমোচ্ছে। অন্য সময় হলে মিহু জাগিয়ে দিত, কিন্তু এখন আর জাগাতে ইচ্ছে করছে না। গেট খুলে দিতেই ছেলেটি বলল, জি আমি মিহু। মিহু পার্সেল দুটো হাতে নিল। মিহু পার্সেলগুলো হাতে নিতে লোকটা বলে লোকটা দ্রুত বেগে প্রস্থান করলো। মিহুর খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা। কিছু জিজ্ঞেস করতে পারলো না, তার আগেই হাওয়া এক প্রকার দৌড়ে গিয়েছে ছেলেটা। মিহু তো কোনো কিছু অর্ডার করেনি, তার নামে বাড়ি কেউ তো কিছু অর্ডার করার কথা নয়। মনে সংশয় নিয়ে মিহু পার্সেল দুটো নিয়ে তার রুমে গেল। সবাই তখনও নিজের কাজে ব্যস্ত, তাই কেউ আর মিহুকে দেখলো না। রুমে ঢুকে খুবই কৌতূহল নিয়ে পার্সেলগুলো আনপ্যাক করছে। বড় বাক্সটা সবার প্রথম আনপ্যাক করলো। বাক্সটা খুলতে দেখতে পেল অনেকগুলো দামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু, হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক। মিহু এবার খুব বড়সড়ভাবে আশ্চর্য হলো। হাতে নিয়ে দেখছে সবগুলো, আর মনের ভিতর অজানা কিছু প্রশ্নের আনাগোনা করছে। মিহু আরো একদম অবাক হয়ে গেল। ভিতরে একটা চিরকুট লেখা। খুবই কৌতূহলবশত চিরকুটটা হাতে নিল। সেখানে লেখাটা পড়ে মিহুর আর বুঝতে বাকি রইল না এই পার্সেলটা কে পাঠিয়েছে। মিহুর মনের সংশয় এতক্ষণে দূর হয়ে গেছে, তবে এতটুকু সংশয় রয়ে গেল, চুলের প্রোডাক্ট কেন পাঠালো লোকটা। চিরকুটে লেখা ছিল, A small gift from me to you, all for you. Take care of your hair habit. Hair should not fall. Tomorrow I will be waiting on the highway with my black Mercedes. Come if you want. I will not impose any rights on you if you do not want it. মিহু পার্সেলের চিন্তা এখন বাদ দিল। এটা ভেবে খুশি হচ্ছে যে তার উপর থেকে এরিসের অভিমান একটু হলেও কমেছে। অষ্টাদশী হৃদয়ে নতুন পনেরোর সুর বাজলো। মিহু ওই পার্সেল আনপ্যাক করে দেখে ওটার ভিতর বিভিন্ন রকম চকলেট আছে, সাথে একটা ছোট্ট কাপল ডল। মিহু চকলেট দেখে খুশিতার সাথে সাথে একটা ডার্ক চকলেট নিয়ে খেতে শুরু করলো। এদিকে মিহুর মা মিহুকে নিজ থেকে বিরতিহীনভাবে ডেকেই চলেছে। এতক্ষণে মিহুর হুঁশ ফিরল। সে যে দরজা না আটকেই এগুলো নিয়ে বসে আছে। কারোর চোখে পড়লে বাড়িতে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। মিহু সবকিছু গোছাতে আরম্ভ করলো, কিন্তু মিহুর আর শেষ রক্ষা হলো না। সবকিছু গোছাতে নিতু এসে হাজির। নিতু একটু আগে ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়ে নিচে যাচ্ছিল। খুব খিদে পেয়েছে তার। ভাবলাম মিহুকে নিয়ে যাবে, দুজন একসাথে খাবে, তাই মিহুর রুমে এসেছিল ডাক দিবে। তখনই দেখে মিহু বিছানায় দুটো বাক্স নিয়ে বসে আছে। চেয়ে দেখলো সব। বেচারা মিহু এতটাই অন্যমনস্ক ছিল যে আর কোনো দিকে খেয়ালই ছিল না। নিতু মিহুর পিছনে দাঁড়িয়ে খুবই সতর্কতার সাথে জিজ্ঞেস করলো, আপু এগুলো কে দিয়েছে? হঠাৎ এত নিকটে কারোর কণ্ঠ শুনে মিহু খানিকটা চমকে গেল। নিতুকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত উঠে গিয়ে দরজাটা আটকে দিল। নিতু আবারও প্রশ্ন ছুঁল, কি হলো? তুমি আমার থেকে লুকাচ্ছ? আমাকে বলো, তোমাকে এত কিছু কে দিল? তুমি তো কখনো আমাকে না বলে কিনো না। এসব তো তুমি ইউজও করো না, আমি যতদূর জানি। আস্তে বল, কেউ শুনতে পাবে। তোকে সব বলবো, তার আগে বল কাউকে বলবি না। তুমি নিষেধ করছো আর আমি বলছি, এরকম কখনো হয়েছে? আমি কাউকে বলবো না, তুমি নির্দ্বিধায় বলো আপু। মিহু একবার নিঃশ্বাস ফেলো। মিহু একটা চকলেট নিতুর দিকে এগিয়ে সেটা খেতে বলল। এরপর চকলেট খেতে খেতে নিতুকে সব বুঝিয়ে বলল। সব কিছু শুনে এতক্ষণে নিতুর হাত মাথায় চলে গেছে। এক্সপ্রেশন এমন হয়েছে তার যেন খুবই আশ্চর্যজনক আর অসম্ভব কোনো বিষয়বস্তুর সম্পর্কে শুনেছে। নিতু এটা ওটা প্রশ্ন করছে, মিহু কিছুর উত্তর দিতে পারছে, আর বাকিগুলো ওর নিজেরই অজানা। মিহু বারবার সাবধান করছে যেন কারো কানে কিচ্ছুটি না যায়। স্যার, ম্যাম কি আপনার চিরকুট পড়বে মনে হয়? আপনাকে চিনতে পারবে? পার্সেলটা যদি অন্য কারো হাতে পড়ে যায় তখন কি হবে ভাবতে পারছেন? সোমা এতক্ষণ চুপ করে থাকলো। এবার কৌতূহল দমিয়ে রাখতে না পেরে কথাগুলো বলেই ফেল। সোমা আর এরিস অনেকক্ষণ যাবৎ গাড়িতে বসে আছে। এস কোনো কিছুই বলছে না, নিজের মতো ফোন স্ক্রল করে যাচ্ছে। অবশেষে সৌম্যের বিরক্তির মাত্রা যখন তুঙ্গে, তখন কথাগুলো বলল। এরিস নীরবতা কাটিয়ে জবাব দিল, পার্সেলটা তোমার ম্যামের হাতেই পড়েছে, আর বাকি চিন্তা তার উপরই ছেড়ে দাও। তোমার অত সত্য ভাবতে হবে না, বুঝেছো? এবার এখান থেকে চলো।
সোম ড্রাইভিং করতে করতে ভাবছে নিতুকে যদি সে একবার এরকম উপর পাঠিয়ে নিজের মনের কথা জানাতে পারতো কতই না ভালো হতো। কিন্তু সৌম্যের চোখে মুখে আবারও কাঠিন্য ভাব চলে এলো। এসে কানে বরাবরের মতো ব্লুটুথ গুজে রাখা কারোর সাথে কথা বলছে। ড্যাম ইট, স্টুপিডটাকে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দাও। আমার কাছে বিশ্বাসঘাতকের কোনো স্থান নেই। বিপরীত পাশের টুকু সৌম্য শুনতে পেল না, কিন্তু এরিসের কঠিন গলার কথাটা শুনে তার শরীর শিউরে উঠল। অতিরিক্ত চিন্তায় মিহুর চোখে আজ ঘুম ধরা দিচ্ছে না। যতবারই ভাবছে কাল তার আকাঙ্ক্ষিত পুরুষটাকে সামনাসামনি দেখবে, ততবারই তার বুকের ভিতর ধিমধিম করছে। কিভাবে সামনে যাবে সে? অল্প দিনের পরিচয়ে দেখা সাক্ষাৎ এ মনের ভিতর অজানা টান সৃষ্টি হবে ভাবনাই ছিল না। রাতটা কখন কাটবে মিহুর যেন তারই তর সইছে না আর। দরজায় ঠকঠক আওয়াজে মিহুর ধ্যান ভাঙল। দরজা খুলতে দেখতে পেল আশরাফ শের কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। মিহু মিলান হেসে বলল, বাবা কিছু বলবে? আশরাফ শের রুমে প্রবেশ করে বেডে বসলেন, মিহুকে বসালেন। কিরে মা, এখনো কি আমার উপর রাগ করে আছিস? মিহু এই প্রথম তার বাবার কথার উত্তর দিতে ইতস্তত বোধ করছে। সে তো রাগ করেনি এখন আর, হয়তো তার বাবা তার কথা ভেবে এতদিন কষ্ট পেয়েছে। মিহুর চোখের কোণে অশ্রুরা ভিড় করেছে। যা হয়েছে মেনে নে মা, তোকে জানানোটা উচিত ছিল। যদি পারিস এই তোর অপরাধ বাবাকে ক্ষমা করে দিস। কথাটুকু শেষ করতে মিহু তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কানে কিছু কথা বলতে চেয়েও বলতে পারছে না মিহু। কথাগুলো যেন গলায় দলা পাকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মিহু অনেকটা শান্ত হলো, তার বাবাকে কোমল কণ্ঠে শুধালো, আমি আর তোমার উপর রাগ করে নেই পাপা। একটু অভিমান হয়েছিল, কিন্তু এখন আর কোনো অভিমান নেই। তুমি যা সিদ্ধান্ত নেবে সবসময় বেস্ট হবে। তুমি পৃথিবীর বেস্ট পাপা। মিহুর সহজ সরল কথাটুকুই আশরাফ শেরকে শান্ত করলেন। অনেকটা চিন্তামুক্ত হলেন তিনি। তারপর মেয়ের সাথে আরও কিছুক্ষণ গল্প গুজব করে ঘুম পাড়িয়ে চলে আসলেন নিজের ঘরে। কি কথা হচ্ছিল এতক্ষণ ধরে তোমাদের বাবা মেয়ের? তাহিয়া বেগমের হঠাৎ এই প্রশ্নে আশরাফ শের ঈষৎ ভড়কালেন। তবে ভয় পেলে চলবে না, ওনার স্ত্রী যা ধুরন্ধর মহিলা, বুঝতে বেশি সময় লাগবে না। খুবই কনফিডেন্টের সঙ্গে উত্তর দিলেন, কেন, আমার মেয়ের সাথে কি আমার কোনো কথা থাকতে পারে না? কদিনের ব্যস্ততায় মেয়ের সাথে খুব একটা কথা হয়নি, তাই আজ বলে আসলাম। জানোই তো তোমার মেয়ে তোমার মতোই অভিমানী। মেয়ের আর মায়ের অভিমান ভাঙানোই তো আমার জীবনের মূল কাজ। তাহিয়া বেগম আর কিছু বললেন না তিনি। আশরাফ শের বিড়বিড় করে বললেন, এত ধুরন্ধর মহিলা আমার কপালেই কেন জুটেছিল? সহজ সরল একটা বউ কি আমার কপালে থাকতে পারতো না? এই তুমি কি কিছু বললে? না, কিছু বলিনি তো। আমি আবার কি বলবো, চলো ঘুমাই। তাহিয়া বেগম আশরাফ শেরের দিকে আর চোখে একবার তাকালেন, কিন্তু কিছু বললেন না। নির্জন শুনশান রাস্তায় একটা কালো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। মিহু আজ পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে স্কার্ট ও টপ পরে এসেছে দেখা করার জন্য। গলায় শুভ্র রঙা ওড়না পেঁচানো, ঝলকানো চুলগুলো কোমর অবধি ছড়িয়ে ছিটিয়ে আছে। হালকা কৃত্রিম সাজসজ্জা চোখে মুখে। পিঠে তার বরাবরের মতোই ছোট্ট ব্যাগটি। তার হৃৎপিণ্ড ধিম ধিম করছে। কাল রাতে আননোন একটা নাম্বার থেকে মেসেজ এসেছিল। সেখানে সকালে দেখা করার কথা বলা হয়েছে। মিহুর মনে একরাশ উৎসুক ভাবনা। কিছুদিন আগে উনি এত বড় একটা আঘাত পেলেন, অথচ আমি চেয়েও ওনার কাছে যেতে পারলাম না। কতগুলো কথা শুনিয়েছিলাম। মনে চলছে অযাচিত তোলপাড়। মিহু সব চিন্তা বাদ দিয়ে মার্সিডিজটার কাছে আসলো। গাড়ির দরজা আগে থেকে আনলক করা ছিল। মিহু আসতেই পুরোটা খুলে দিল। মিহু আর কিছু না ভেবে উঠে বসলো। গাড়ির দরজাটা লাগিয়ে দৃষ্টি ঘুরিয়ে এরিসের দিকে তাকাই। এরিস গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিয়ে স্তব্ধ হয়ে এক নাগারে দৃষ্টি রেখে তাকিয়ে আছে সম্মুখ পানে। ব্ল্যাক শার্ট, সাথে ডেনিম প্যান্ট, ভিজা চুলগুলো কপালে পড়ে আছে। মিহু চুপচাপ বসে আছে, কিছু বলতে চেয়েও বলতে পারছে না। এরিস অবশেষে মুখ তুলে তাকিয়েছে। মায়াভরা দৃষ্টি দেখে মিহুর বড্ড এলোমেলো লাগছে সবকিছু। তার চোখের কোণে অশ্রুরা চিকচিক করছে, যেন এক্ষুনি পতিত হবে। অনেক প্রতীক্ষার পর কোমল নরম কণ্ঠে এরিস শুধালো, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। খুব শীঘ্রই তোমাকে এই সম্পর্কটা থেকে মুক্তি দেব। আমি চাই না তুমি আমার জন্য রোজ রোজ কষ্ট পাও। ভেবেছিলাম জমকালো আয়োজনের মাধ্যমে
আমার প্রণয়ের রাজ্যে আগমন ঘটবে তোমার, কিন্তু সেটা আর হবার নয়। ডিভোর্স পেপার রেডি আছে, এখন তুমি যদি চাও তাহলে এক্ষুনি ডিভোর্স পেপারে। অসমাপ্ত বাক্যটা সমাপ্ত করার আগে মিহু হামলে পড়ল এরিসের বক্ষ স্থলে। এতক্ষণ চিকচিক করা অশ্রুগুলো এবার আর বাদ মানল না। মিহুর কতটুকু শ্রবণ হতেই নিজেকে আর ধরে রাখতে পারল না সে। এরিসকে জড়িয়ে ধরল। আশঙ্কিক ঘটনায় অপ্রস্তুত থাকায় এরিস একটু পিছিয়ে গেল। ঘটনার আশঙ্কিক কথা বুঝতে পেরে এরিসের ঠোঁটে হাসি রেখা দোল খেয়ে গেল। পরম আবেশে সেও জড়িয়ে ধরল মিহুকে। মিহু থেমে থেমে কাঁদছে। মিহুর কান্না আজ এরিসের মনে কষ্ট নয়, বরং প্রশান্তি স্থাপন করেছে। মিহু কন্দনরত তো অবস্থায় এরিসের বুকে লেপ্টে রয়েছে। এরিস মিহুর থুতনিতে ধরে মুখটা উপরে তুলল, চোখের পানিগুলো আঙ্গুলের দ্বারা মুছে দিচ্ছে। এমন করে কেউ কাঁদে? আর কাঁদতে হবে না তোমায়। কান্না মিশ্রিত ফিনফিনে আওয়াজে মিহু জবাব দিল, আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি, তার জন্য সরি। আপনি আমায় ভুল বুঝবেন না প্লিজ। আপনি এতটুকুতেই ডিভোর্স পেপারের কথা বলে ফেলেছেন, আবার পেপার রেডি করে সাথেও নিয়ে এসেছেন। কেন? আমি তো আপনার কাছে ক্ষমা চাইতাম। এখন আর আমাকে আর ভালো লাগে না, তাই তো? আপনি আমায় সত্যিই যখন ডিভোর্স দেবেন, তাহলে বিয়ে করেছেন কেন? আপনাকে আমি ছাড়বো না। আমার জীবন কিভাবে আপনি নষ্ট করেন সেটা আমিও দেখব। শেষের কথাগুলো খুব জোর দিয়ে বলো মিহু। এরিস মিহুর মুখের দিকে চেয়ে আলগোছের পিছনে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো একত্রিত করলো। ঠোঁটের শুষ্ক হাসি নিয়ে মিহুর কানের কাছে গিয়ে বলল, আমাকে ছাড়তে কে বলেছে? ছেড়ো না আমায়। তোমার সাথে মিশিয়ে রাখো, ঠিক যেমনটা এখন রেখেছো। তোমার কিভাবে মনে হলো আমি তোমাকে ডিভোর্স দিব? তুমি চাইলেও দিব না। এই ইহকালে তো তোমায় ছাড়ছি না। মিহু একটু পিছিয়ে গিয়ে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে যে আমাকে একটু আগে একটা পেপার দেখালেন, আবার বললেনও ডিভোর্স দেবেন, সেগুলো কি ছিল? আমাকে এসব ছলাকলা বুঝিয়ে আপনার মতলব ঢাকতে পারবেন না। এসে একটু বাঁকা হেসে বলল, তুমি ডিভোর্স পেপার কোথায় পেয়েছো? মিহু ঠোঁট উল্টে কান্না করতে করতে বলল, কেন? ওই যে আপনার ওই দিকে যে পেপারটা একটু বেরিয়ে আছে, ওটাই তো আপনি রেডি করে নিয়ে এসেছেন। হ্যাঁ, একটু পর বা এখন ডিভোর্স তো দেবেনই। তার চেয়ে বরং এক্ষুনি দিয়ে দেন। আমি পাপার কাছে চলে যাব আর আসবো না আপনার সামনে। এই পেপারটা মিহুর হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও, সাইন করে তোমার পাপার কাছে চলে যাও। মিহু মায়া মায়া দৃষ্টিতে এরিসের দিকে তাকালো। পেপারটার দিকে তাকিয়ে আবারও মরা কান্না শুরু করলো। তাহলে সত্যি ডিভোর্সটা হয়ে যাবে? সে তো চায় না এই ডিভোর্সটা, তবুও নিজের মুখে বলছে না। মেয়ে জাতির এই এক স্বভাব, মনের কথা মুখে কিছু স্বীকার করতে চায় না। সবসময় নিজেদের জিত আদায় করতে চায়। সবসময় পুরুষের মুখ থেকেই কথা বের করে নিবে। আর অবলা পুরুষ জাতি না চাইতো তাদের সাথে আপোষ করতে হয়, সব কিছু বুঝে নিতে হয়। যেই পুরুষ নারীর মনের কথা বুঝে না, তার অর্ধেক জীবন ওখানেই সমাপ্ত। কথায় আছে না, ভাঙবে তবু মচকাবে না। এই বাক্যটুকু বেশিরভাগ মেয়ে জাতির জন্যই প্রযোজ্য। এস ঠোঁট টিপে হাসছে। এসকে হাসতে দেখে মিহুর কষ্ট আরও বেড়ে গেল। এস পেপারটা খুলে দেখালো। এই যে দেখো, এটা ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন, কোনো ডিভোর্স পেপার নয়। মিহু একবার চোখ ভোলালো। এসের কথাটা সত্যি, এটা প্রেসক্রিপশন। মিহু এক মুহূর্তের জন্য বোকা বনে গেল। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে এরিসের দিকে। সে যে কান্না করছিল সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। চোখ দুটো মুছে অভিমানের সুরে বলল, আপনি আমাকে এতক্ষণ বোকা বানালেন, আমাকে কাঁদালেন। আপনাকে আমি ছাড়বো না। এসকে এক নাগারে কিলঘুষি দিতে শুরু করলো। এস এবার সশব্দে হেসে দিল। মিহুর মারকে তোয়াক্কা না করে শক্ত করে জড়িয়ে ধরল। মিহু কিছুক্ষণ ছোটাছুটি করে নিশ্চুপ হয়ে গেল। সেও পিঠে হাত রেখে পরম আবেশে জড়িয়ে ধরল। এরিস মিহুর কেশে হাত বুলিয়ে দিচ্ছে। মিহুর অনুভূতি জানতে তার এত নাটক করা। এখন যখন জেনে গেছে, এখন আর তার বউকে কেউ কেড়ে নিতে পারবে না। এতদিনের মান অভিমান নিমিষেই সমাপ্তি ঘটে গেল। তবে এই সুন্দর সময়টুকু এরিসার দীর্ঘ করল না। সাথে সাথে বাঁধনটা হালকা করে দিয়ে মিহুকে তার সিটে বসতে বলল। মিহু তার কাছ থেকে সরে সিটে বসলো। এরিস গাড়ি স্টার্ট দিল। তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আমার অফিসে যেতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। মিহু শুধু মাথা নাড়ালো। গাড়ি চলছে তার নিজ গতিতে।
কারোর মুখে কোনো কথা নেই। মিহুর কানে বাজছে শুধু এরিসের বলা কথাগুলো। আরও অনেক চিন্তা ভাবনা তার মনে। এরিস তার কানের কাছে এসে বলা কথা বলার সময় কণ্ঠটা কেমন যেন চেনা লাগছিল। মিহুর মস্তিষ্কে আবারও প্রশ্নের ঝুলি এসে হাজির। বড্ড চঞ্চল মানুষের কৌতূহল যেন একটু বেশিই থাকে। নীরবতা ডিঙিয়ে মিহু একঝুলি প্রশ্ন ছুঁল এরিসের দিকে। একটু শুনুন তো, বউ আপুদের বাড়িতে রাতের বেলা আপনি কি এসেছিলেন আমার কাছে কালো মুখোশ পরে? বিয়ের দিনে তো মনে হয় আপনিই ছিলেন যে আমায় একটা রুমে টান মেরে নিয়ে গিয়েছিলেন। আপনার কণ্ঠটা একটু অন্যরকম লাগছিল, তবে এখন আমি ধরতে পেরেছি। আর একাডেমিতে সব সময় আপনিই ছিলেন সেই অজানা ব্যক্তিটা। এবার আমি সব বুঝে গেছি। আমার সাথে লুকোচুরি খেলছিলেন কেন? সত্যি কথা বলেন তো, আপনিই ছিলেন নাকি? এক নাগারে কথাগুলো বলে একটু বড় করে নিঃশ্বাস ফেল মিহু। এস আগের মতোই নিলিপ্ত ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। মিহুর পানে এক নজর তাকিয়ে আবার দৃষ্টি ঘুরিয়ে নিল, তারপর বলতে শুরু করলো। হ্যাঁ, সব সময় আমিই ছিলাম। কেন, তুমি কি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে? মিহু একটু বিচলিত হলো। একদম বাজে কথা বলবেন না, আমি কাউকে এক্সপেক্ট করিনি। ইনফ্যাক্ট সবটাই আমার অপ্রত্যাশিত। বুঝেছেন আপনি? মোটেও না। খুব বাজে লেগেছে। আর শুনুন, আপনাকে একটা কথা বলি। জানি না ঘটনা সম্পর্কে কিছু জানেন কি না, তবে বলছি। আমি একদিন আমাদের বাড়ির ছাদ থেকে কয়েকজন কালো মুখোশ পরা লোক একটা ছেলেকে মারতে দেখেছিলাম। তাদের থেকে একটু দূরে ঠিক আপনার মতো অবয়ব বিশিষ্ট লোক দাঁড়িয়েছিল। মুখ দেখিনি, কিন্তু পেছনটা দেখেছিলাম। মিহু ঠোঁট উল্টে বসে রইল। এসে বাঁকা হেসে বলে, যদি বলি ওই লোকটা আমিই ছিলাম? মিহু বড় বড় করে চেয়ে রইল। অবাক হবার কিছু নেই। ওই ননসেন্সটা দূর থেকে তোমার উপর নজর রাখতো। অমিতের লোক ছিল। ওই দিন তো তোমাদের বাড়ির পিছনের বাংলোটার ছাদ থেকে তোমার ছবি তুলেছিল, তাই ওকে শিক্ষা দিলাম কিছু ছেলে পেলে নিয়ে। মিহু এবার বিস্ময়ে কিং কর্তব্য বিমোর এরিসের দিকে প্রশ্নসিদ্ধ চোখে তাকায়। আপনি কি করে জেনেছিলেন? এস এবার ভুরু কুঁচকে তাকায়। একদিনে সব শুনতে চাও? সব তো বলেই দিলাম। বাকিগুলো না হয় অন্য একদিন বলবো। আর কোনো প্রশ্ন করবে না আমায়। চুপচাপ বসে থাকো। তোমার বাড়ির কাছাকাছি আছি। মিহু মুখ ভার করে বাহিরে তাকালো। বই সামনে মেলে বসে আছে, অথচ বইয়ের একটা অক্ষরও নিতুর মস্তিষ্কে ধান করছে না। হুট করেই মনে কিছু অযাচিত ভাবনা গাঁটটি বোচকা বেঁধে ঠাঁই নিয়েছে, যেন তাদের আর এখান থেকে সহজে তাড়ানো যাবে না। নিতু বইটা বন্ধ করে তার ফোনটা হাতে নিল। কাল রাতে সৌরভ নিতুর জন্য একটা ফোন কিনে এনেছে। নিতুর টেস্টের রেজাল্ট বেরিয়েছে। নিতু দ্বিতীয় হয়েছে বিদায় খুশি হয়ে সব নিতুকে ফোনটা কিনে দিয়েছে। ফোনটা পাওয়া মাত্রই নিতুর মন অনেক কিছু পাওয়ার আশায় নেচে ওঠে। আজ সকালে তার নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলেছে ফেসবুকে। মূলত মিহুই খুলে দিয়েছে। অ্যাকাউন্টটা খুলে সবার প্রথম তার মন গহীনের সুপ্ত অনুভূতির মালিক তার পুলিশ বাবুর আইডিটা সার্চ করে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। যেহেতু আইডিটা আনলক, তাই ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেশ লম্বা, ধবধবে, ফর্সা নয়, তবে উজ্জ্বল শ্যামলা রংটা যেন নীরবকে বড্ড মানিয়েছে। ওই দিন নীরবের বাইকে চড়ে নিতুর বাড়িতে আসাই এখন তার কাল হয়ে দাঁড়িয়েছে। তবে অনুভূতিটা এখনো বড় আকার ধারণ করেনি। বয়সটাই রঙিন, চোখে এখন রঙিন চশমা। যার নিকটে একটু যাওয়া যাবে তাকেই মনে পড়বে বারবার। মিহু মাত্রই বাড়ি ফিরেছে। খুশি মনে হাসি হাসি মুখ করে নিজের রুমে প্রবেশ করতেই দেখে সব আগে থেকে তার রুমে বসে আছে। মিহু কিছুটা অবাকের সুরে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এখানে কখন এলে? সৌরভ চিন্তিত মুখ করে জবাব দেয়, তোর জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি। তুই তো সকাল সকাল কোথায় একটা বেরিয়ে গেলি, আর আসার খবর নেই। একটা বড় সমস্যায় পড়ে গেছি রে। ঈশার বাবা ঈশার জন্য পাত্র ঠিক করেছে, যে কোনো দিন বিয়ে দিয়ে দিবে। এইদিকে বাবা মাকে গিয়ে বিয়ের কথা বলতে পারছি না, তাই তো তোর কাছে আসলাম। প্লিজ বোন, আমার একটা বুদ্ধি বের কর। তুই ছাড়া আর তো কেউ জানে না বিষয়টা। মিহু ব্যাগটা টেবিলে রেখে একটা গাছাড়া ভাব নিয়ে বলে, তোমরা তো আমাকে বলনি। আমি যদি না দেখতাম তাহলে কি তুমি বলতে এখন এসেছো সাহায্যের জন্য? আগে আমাকে ঈশার থেকে প্রেম কাহিনীটা শুনতে দাও, তারপর ভাবছি কি করা যায়। আচ্ছা, তোকে তাহলে কাল আমার সঙ্গে একটু বেরোতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাবছি কি করা যায়। থ্যাংক ইউ রে, তুই রেস্ট নে। আমি তাহলে আসি। যাও।
অফিসে প্রবেশ করে এরিসের কেবিনের দিকে যাচ্ছে সৌম্য। করিডোরে যেতেই সৌম্যের চোখ আটকালো এরিসের দিকে। আস্তে আস্তে এগুতে থাকলো এরিসের দিকে, কিন্তু সে পৌঁছানোর আগেই ঘটে গেল অভাবনীয় ঘটনার আশঙ্কিকতা সে এখনো জানে না। এরিসের কাছে যেতে যেতেই দুটো ঘুষি অলরেডি কৈলাসের নাকে পড়ে গেছে। কৈলাসের নাক দিয়ে কলকল করে রক্ত পড়ছে। এরিসের জিম করা কৃত্রিম বডির সাথে কৈলাসের ফিনফিনে বডি কিছুতেই পারছে না। দস্তাদস্তি শুরু হয়ে গেছে দুজনের মধ্যে। সৌম্য এরিসকে ধরে আটকালো আর প্রত্যয় কৈলাসকে। এদিকটাই বেশি মানুষ নেই, তবে ৩-৪ জন দেখে ফেলেছে। মুহূর্তে তড়িৎ বেগে কথাটা অফিসের সকলের কানে পৌঁছে গেছে।